হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো ভারতের সংবিধানে এমসিকিউ পর্ব 3, অর্থাৎ আমরা যে সংবিধানের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছিলাম, তো সেই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের আরও একটি ক্লাস নিয়ে চলো তোমাদের সাথে ডিসকাস করতে চলে এসেছি। তো জিকে স্টাডি তোমরা প্লেলিস্টে চলে যাও, গিয়ে সেখানে সমস্ত ক্লাসগুলো পরপর দেখে নাও এবং চ্যানেলটা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো আজ কোশ্চেন স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনটাই আমরা লক্ষ্য করি। চলো প্রথম কোশ্চেনটাই আমরা দেখি কি বলা আছে। প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? দেখো, আমাদের কনস্টিটিউশনের বেশিরভাগ কোশ্চেন তোমরা রিপিটেড পাবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ওই জন্য কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে। ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির টাউন হলে। তাহলে ভারতীয় গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম মিটিং কোথায় হয়েছিল? আর দিল্লির টাউন হলে 9 ডিসেম্বর 1946 সালে। এই প্রথম অধিবেশনে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। 9 ডিসেম্বর যিনি সভাপতি করেছিলেন সচ্চিদানন্দ সিনহা, তিনি কিন্তু টেম্পোরারি সভাপতি ছিল, পার্মানেন্ট নয়। তারপরে দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তাহলে আমাদের সংবিধান যখন রচিত হয়েছিল, সংবিধান অ্যাডাপ্ট মানে কবে গৃহীত হয় সেটা হবে কিন্তু 26শে নভেম্বর 1949 সালে কিন্তু আমাদের ভারতের সংবিধান গৃহীত হয়েছে। ঠিক আছে, আর আমাদের ভারতের সংবিধান কবে থেকে চালু হয়েছে, অর্থাৎ কবে থেকে কাজ করা শুরু করেছে, সেটা হবে কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, ওই জন্য 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি বা কনস্টিটিউশন ডে হিসাবে কিন্তু পালন করে থাকি। যে আজকে তো আর 2-3 দিন পরে আমাদের প্রজাতন্ত্র দিবস আছে। গণপরিষদের সহসভাপতি কে ছিল? তাহলে গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলির সহসভাপতি, ঠিক আছে, ছিলেন কিন্তু এইচ সি মুখার্জি ছিলেন কিন্তু গণপরিষদের সহসভাপতি। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই কোশ্চেনটা প্রচুরবার রিপিট হয়েছে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিল আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে দেখি আমরা। বলছে যে ভারতের সংবিধানের কোন বৈশিষ্ট্য দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের ভারতের যখন সংবিধান রচনা করা হয় তখন কিন্তু যে সংবিধানকে সংশোধন মানে কীভাবে সংবিধানকে সংশোধন করা যায়, কীভাবে সংবিধানকে পরবর্তীকালে সংশোধন করা হয়, এই ব্যাপারটা কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের ভারতের সংবিধান প্রায় 80 বা 75% কিন্তু ভারত শাসন আইন বা ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন 1935 সালের আইন থেকে নেওয়া হয়েছে বেশিরভাগ, কিন্তু বাকি অংশগুলো কিন্তু বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। সেরকম সংবিধান সংশোধন মানে কীভাবে সংবিধানকে সংশোধন করা যায়, অ্যামেন্ডমেন্ট করা যায়, এই ব্যাপারটি কিন্তু সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে বা দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার আছে? মৌলিক অধিকার মানে আমরা সবাই জানি ফান্ডামেন্টাল রাইট, তাই না? তাহলে ভারতে কতগুলি মৌলিক অধিকার আছে আমাদের? তাহলে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু 11টি। কটি? ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে কিন্তু 11টি। এগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, পারলে নোট করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশকে ভেঙে কিন্তু তেলেঙ্গানা করা হয়েছে। তাহলে ভারতের সবচেয়ে নতুন যে রাজ্য, সেই রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা করা হয়েছে। ঠিক আছে, তারপরে আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। মোট ভারতে হচ্ছে আর রাজ্য হচ্ছে 28টি এবং ইউনিয়ন টেরিটরি অর্থাৎ আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য হচ্ছে 8টি। তাহলে ভারতে মোট রাজ্য 28টি এবং কেন্দ্রীয় শাসিত রাজ্য হচ্ছে 8টি। ঠিক আছে, তাহলে ভারতের সবচেয়ে নবীনতম রাজ্যের নাম হচ্ছে কিন্তু তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশকে ভেঙে তৈরি করা হয়েছে। ডিপিএসপি সংবিধানের কোন অংশের অন্তর্গত? অর্থাৎ সংবিধানে তো বিভিন্ন পার্ট আছে, ধারা আছে। তো ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে কিভাবে একটা স্টেট বা দেশকে কিভাবে পরিচালনা করা হবে, রাষ্ট্র পরিচালনা নীতি, বাংলায় বলা হয় রাষ্ট্র পরিচালনা নীতি। তো এই ডিপিএসপি যে আমাদের সংবিধানের কিন্তু পার্ট 4-এ অবস্থান করে। মানে সংবিধানে তো 22টা মানে পার্ট আছে, শিডিউল আছে, তারপরে তার ভেতরে আমাদের কী আছে, আর্টিকেল আছে, তাই না? শিডিউল হচ্ছে 12টা, পার্ট হচ্ছে 22টা এবং আর্টিকেল প্রায় 390-এর ওপরে ছিল, এখন আরও বেড়ে গেছে। তো সেই ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নীতি কিন্তু আমাদের পার্ট 4-এ অবস্থান করছে। তারপরে পার্ট 4 হয়ে গেলে বা 4A-তে আছে কিন্তু আমাদের মৌলিক কর্তব্য, যাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে মৌলিক কর্তব্য কিন্তু
ভারতের সংবিধানে 4A-তে অবস্থিত করছে। অর্থাৎ আমাদের সংবিধানের যে ডিপিএসপি 4 পার্ট 4-এ আছে, আর তারপরের পার্ট অর্থাৎ পার্ট 4A-তে আছে কিন্তু আমাদের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি। যেমন ফান্ডামেন্টাল ডিউটি মানে আমাদের আমাদের দেশকে সম্মান জানাতে হবে, তারপরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান জানাতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে। আমাদের দেশে বিজ্ঞানের দিকে আমাদের মানে বিজ্ঞান যে ভাগগুলো আছে সেই ভাগের দিকে আমাদের উৎসাহিত করতে হবে। যে বিভিন্ন ধরনের এইভাবে ফান্ডামেন্টাল ডিউটি আছে, প্রায় অনেকগুলো 11টা 12টার মতো ডিউটিস আছে। ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়? দেখো, ভারত স্বাধীনতা হয়ে যাওয়ার পরে তখন তো আমাদের সারা দেশে অনেকগুলো রাজ্য ছিল, ঠিক আছে। তো সেই সারা দেশে অনেকগুলো রাজ্যগুলোকে একত্রিত করার জন্য আমাদের একটা কমিশন গঠিত হয়েছিল 1953 সালে, ফজল আলী কমিশন। সেই ফজল আলী কমিশন রেকমেন্ড করেছিল 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন বলে অ্যাক্ট। তো সেই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কিন্তু 56 সালে এসেছিল। তো তখন কিন্তু আমাদের 14টি রাজ্য, সব রাজ্যগুলোকে একসাথে যুক্ত করে 14টি রাজ্য এবং 6টি অঙ্গরাজ্য করা হয়। 14টি রাজ্য এবং 6টি অঙ্গরাজ্য করা হয়েছিল, ঠিক আছে, কেন্দ্রশাসিত রাজ্য করা হয়েছিল যখন আমাদের 1956 সালে রাজ্যগুলোকে যুক্ত করা হয়। তখন কিন্তু আমাদের এই অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটি এই রাজ্যটি কিন্তু ভাষার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। কি না, ভাষার ওপর ভিত্তি করে কিন্তু এই রাজ্যটি তৈরি করা হয়েছিল। তাহলে আমাদের অন্ধ্রপ্রদেশের রাজ্যের ক্যাপিটাল আমরা সবাই মনে রাখবো অমরাবতী। তাহলে আমাদের ভারতের প্রথম ভাষার ভিত্তিতে যে রাজ্যটি তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর আমাদের রাজ্য তৈরির যে কমিটি সেটা আমরা সবাই মনে রাখবো ফজল আলী কমিশন, 1953 সালে গঠিত হয়েছিল, যেটা 1956 সালে একটা রেকমেন্ড করেছিল কি না স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে। আমাদের জিকে প্লেলিস্টে তোমরা চলে যাও, ওখানে রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে ডিটেলসে সব কিছু করানো আছে, চলে যাবে সেখানে গিয়ে পুরোটা দেখে নিও তোমরা। তাহলে ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটি গঠিত হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন না কে? এদের মধ্যে কে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন না? ডক্টর জাকির হোসেন, আমাদের যে প্রথম রাষ্ট্রপতি, আমাদের যে প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, এবং আমাদের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে জাকির হোসেন। তো এই জাকির হোসেন কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের কি না বিচারপতি ছিলেন না, বাকি আর যারা আছে সবাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। তাহলে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন না আমাদের ডক্টর জাকির হোসেন। আবার ডক্টর জাকির হোসেন ইনি এই রাষ্ট্রপতি তার অফিসে কিন্তু মারা যায়, কর্মরত অবস্থা অর্থাৎ কাজ করতে করতে বা কর্মরত অবস্থায় তার অফিসেই মারা যায় আমাদের ডক্টর জাকির হোসেন। পরের কোশ্চেনে আমরা চলে যাব। বর্তমানে সংবিধানে কতগুলি তফসিলি বা শিডিউল আছে? আমি তোমাদের কিছুক্ষণ বলছিলাম যে ভারতের বিভিন্ন পার্ট আছে, শিডিউল আছে, মানে তফসিলি আছে। কনস্টিটিউশনটা তো অনেক বড়, তাহলে সংবিধানে আমাদের তফসিলি হচ্ছে কিন্তু 12টা, ঠিক আছে। আমাদের পার্ট ওরকম আছে 22টা ছিল, তো এখন হয়তো বেড়েছে। তো ভারতের সংবিধানে কতগুলি আমাদের তফসিলি বা শিডিউল আছে? 12টার তফসিলি আছে, ঠিক আছে। আমাদের তারপরে কোশ্চেন দেখো, অনাবাসী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিক চালু হয় কবে? মানে যারা ভারতে থাকে না, বিদেশি আর কি, যাদের এনআরআই বলা হয়, নন রেসিডেন্স ইন্ডিয়ান। তো এই এনআরআই যারা বিদেশে থাকে কিন্তু ভারতীয় কাজের সূত্রে বা অন্য কোনো সূত্রে, তাদের জন্য কিন্তু ডাবল সিটিজেনশিপ অর্থাৎ এখানকার এবং ওখানকার এই দ্বৈত নাগরিক চালু হয় 2003 সালে। তাহলে অনাবাসী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিক বা ডাবল সিটিজেন চালু হয় কিন্তু 2003 সালে। কিন্তু যারা জেনারেল মানুষ আছে, মানে আমরা যারা আছি, তাদের কিন্তু আমাদের সিঙ্গেল সিটিজেন, মানে ভারতের সিঙ্গেল সিটিজেন নামে মানে হচ্ছে ভারতে যদি কেউ বাসিন্দা হয়, ঠিক আছে, বা ভোটার কার্ড কিছু থাকে, তারা কিন্তু অন্য দেশের বাসিন্দার হতে পারবে না। কিন্তু এনআরআই যারা অনাবাসী ভারতীয় তাদের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করে। আচ্ছা, এর রিলেটেড একটা কোশ্চেন তোমাদের আমি বলি। 9 জানুয়ারি 1915 সালে কিন্তু গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে এসেছিল ভারতে। তো এই 9 জানুয়ারিকে অনাবাসী ভারতীয় দিবস বলা হয়, নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে বলা হয় 9 জানুয়ারি। কবে? 9 জানুয়ারি, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় কোন দেশের অনুসরণে তৈরি করা হয়েছে? তাহলে ভারতীয় যে শাসন ব্যবস্থা, ইন্ডিয়ান যে শাসন ব্যবস্থা, ঠিক আছে, এটা কিন্তু ব্রিটেন আমি বললাম তোমাদের ভারতে যখন কনস্টিটিউশন তৈরি করা হয়, বেশিরভাগ কিন্তু প্রায় 70 থেকে 75% কিন্তু ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সাল থেকে নেওয়া হয়েছে, এবং বাকি অংশগুলো কিন্তু বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। সেরকম ভারতীয় সংসদীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা
ব্রিটেনের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ভারতে যখন আমাদের সংবিধান লাগু হলো আর কি, প্রভিশন, যেটি 26শে নভেম্বর 1949 থেকে কার্যকর হয়। আমাদের ভারতে যখন সংবিধানটা আমরা গ্রহণ করলাম সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949, কিন্তু ভারতের সংবিধানের যে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো কাজ করা চালু করেছে 1950 সালের 26শে জানুয়ারি। কিন্তু ইলেকশন সম্পর্কে যে ধারাগুলো আছে বা আর্টিকেলগুলো আছে সেগুলো কিন্তু ওই 26শে নভেম্বর 1949 সাল থেকে চালু হয়ে গেছিলো। কিছু নিয়মগুলো 1949 থেকে চালু হয়ে গেছিলো, বাকি বেশিরভাগ কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি থেকে স্টার্ট হয়েছিল। তো সেরকম হচ্ছে ইলেকশন কিন্তু 26শে নভেম্বর 1949 থেকে স্টার্ট হয়ে গেছিলো। এই নিয়মটা বা এই ইলেকশন অর্থাৎ ভোট সংক্রান্ত যে ধারাগুলো বা নিয়মগুলো। পরে কোশ্চেন, ভারতের যাবতীয় রাজনৈতিক ক্ষমতার উৎস কী? দেখো, ভারত তো আমাদের যেহেতু একটা রাজ্য, যুক্তরাষ্ট্রীয় রাজ্য, তাই না, সেখানে কিন্তু জনগণই হচ্ছে সর্বশেষ কথা। তাহলে ভারতের যাবতীয় রাজনৈতিক ক্ষমতা, যত রাজনৈতিক যেসব পার্টি আমাদের ক্ষমতায় আসে বা যে কোনো পার্টি ক্ষমতায় আসে, সব তো জনগণের ওপর ডিপেন্ড করতে হয় না। জনগণ যদি ভোট দিয়ে জেতায় তবে তারা ক্ষমতায় আসে। তাহলে ভারতের যাবতীয় রাজনৈতিক ক্ষমতা কিন্তু জনগণের ওপর ডিপেন্ড করে। তারপরে সিকিম কত সালে ভারতের পূর্ণ রাজ্য মর্যাদা পায়? তাহলে সিকিম কিন্তু আমাদের অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, মানে প্রথম থেকে কিন্তু ভারতের স্বাধীনতা প্রথম থেকে কিন্তু সিকিম ভারতের সাথে অন্তর্ভুক্ত ছিল না। সিকিম ভারতের পরবর্তী সময়ে সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছে, ভারতের সাথে রাজ্য হিসাবে যুক্ত হয়েছে। সেইটা কবে? সেটা হচ্ছে 1975 সালে কিন্তু সিকিম ভারতের রাজ্য হিসাবে যুক্ত হয়েছে। কত সালে? 1975 সালে সিকিম ভারতের রাজ্য হিসাবে কিন্তু যুক্ত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিটেড কোশ্চেন আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। 1975 সালে সিকিম ভারতের রাজ্য হিসাবে বা পূর্ণ রাজ্য হিসাবে মর্যাদা পেয়েছিল। রেজিস্ট্রেশনের সময় ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অন্তত কতদিন একটানা ভারতে থাকতে হবে? অর্থাৎ কোনো ভারতীয় যদি ভারতের নাগরিক হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে, মানে মনে করো তিনি বিদেশি নাগরিক, সে কিছু ভারতের নাগরিক হতে চায়, ঠিক আছে, তো সে ভারতে যদি নাগরিক হতে যায় তাকে একটানা কিন্তু ভারতে 5 বছর থাকতে হবে। তারপরে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভারতের নাগরিক হওয়ার জন্য বা রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে ভারতীয় নাগরিক হওয়ার জন্য রেজিস্ট্রেশন করার জন্য ভারতে অন্তত একটানা 5 বছর বসবাস করতে হবে। সংবিধান কার্যকরী হওয়ার সময় মোট কতগুলি মৌলিক অধিকার ছিল? আমাদের যখন সংবিধান স্টার্ট হয়, মানে যখন সংবিধান কার্যকরী হয় কবে? 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950। তাহলে এই সংবিধান কার্যকর হওয়ার সময় কিন্তু ভারতের মৌলিক অধিকার ছিল কটি? 7টি। সেটা পরবর্তীকালে বেড়ে হয়েছে টোটাল 11টি। তাহলে ভারতের সংবিধানে যখন সংবিধান স্টার্ট হয় তখন মৌলিক অধিকার ছিল কটি? 7টি। আর বর্তমানে মৌলিক অধিকার কটি সেটা সবাই মনে রাখবে, 11টি। বর্তমানে মৌলিক অধিকার কটি ভারতে? বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 11টি। আর কিন্তু সংবিধান হওয়ার সময় মৌলিক অধিকার ছিল, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, 7টি। সংবিধানের কোন ধারায় রাইট টু ইকুয়ালিটি এই কথাটি বর্ণিত আছে? মানে আমাদের তো মৌলিক অধিকার, যে মৌলিক অধিকারগুলো আছে, ঠিক আছে, সে মৌলিক অধিকারের মধ্যে রাইট টু ইকুয়ালিটি মানে সবার জন্য কিন্তু সমান অধিকার, এই রাইট টু ইকুয়ালিটির মধ্যে কিন্তু 14, 17 এবং 18 সবগুলি আর্টিকেল অবস্থান করে। 14, 17, 18 সবগুলো আর্টিকেল কিন্তু রাইট টু রাইট টু ইকুয়ালিটির মধ্যেই পড়ে, ঠিক আছে। তাহলে রাইট টু ইকুয়ালিটির বিধিবদ্ধ হয়েছে ওপরের সবগুলি আর্টিকেল কিন্তু রাইট টু ইকুয়ালিটির মধ্যে অবস্থিত। তারপরে দেখো, সরকার মহিলা এবং শিশুদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করেছেন কোন ধারার মাধ্যমে? সরকার মহিলা এবং শিশুদের জন্য আর্টিকেল 15.3 অর্থাৎ আর্টিকেল 15 তোমরা মনে রাখো। তো আর্টিকেল 15তে সরকার মহিলা এবং শিশুদের জন্য বিশেষ ছাড়ের কথা বর্ণিত করা আছে। যেমন আমরা বাসে উঠলে দেখতে পাই মহিলা এবং শিশুদের জন্য সিট বরাদ্দ থাকে, তাই না? তো এই মহিলা এবং শিশুদের জন্য যে ছাড়, এটা কিন্তু আর্টিকেল ধারা 15তেই বর্ণিত আছে। সম্পত্তির অধিকার মূলত সংবিধানে কোন ধারায় লিপিবদ্ধ আছে? তাহলে দেখো, মানুষের যে মৌলিক অধিকার ছিল, তাহলে সম্পত্তির অধিকারও মানুষের একটা অধিকার। এটি মৌলিক অধিকার ছিল, সেটা মৌলিক অধিকার থেকে পরবর্তীকালে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, তো সম্পত্তির অধিকারটি কিন্তু সংবিধানের 30 নম্বর ধারা বা 30 নম্বর আর্টিকেলে বলা আছে, রাইট টু প্রপার্টি। তো রাইট টু প্রপার্টি বা সংবিধানের অধিকার, এটা কিন্তু আমাদের ধারা বা আর্টিকেল 30-এ বর্ণিত আছে। পরের কোশ্চেনে আমরা চলে যাই। সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপর ন্যস্ত? অর্থাৎ আমাদের দেশে সংবিধান কিভাবে কাজ করবে, সংবিধানের যে ধারাগুলো আছে ওই ধারাগুলোর ব্যাখ্যা কী বা সংবিধানের ব্যাখ্যা কী, এগুলো কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টের পাওয়ার আছে এগুলোকে ব্যাখ্যা করা। তাহলে সংবিধান বলবৎ করার দায়িত্ব কার ওপর বা পাওয়ার কার আছে? সুপ্রিম কোর্টের ওপরে, ঠিক আছে। যেটা আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাপেক্স বডি, সব থেকে
তাই না? আদালতের মধ্যে বা বিচার বিভাগের সবথেকে উচ্চতম জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। এর মধ্যে কোনটি আদালতে বলবৎযোগ্য নয়? তাহলে নিচে যে চারটি দেওয়া আছে তার মধ্যে কোনটি আদালতে কিন্তু সেটাকে বিচার করা যায় না? সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস এবং ডিপিএসপি। ফান্ডামেন্টাল ডিউটিস এবং ডিপিএসপি দুটোই কিন্তু আদালতে বিচারযোগ্য নয়, কি বলবৎযোগ্য বা বিচারযোগ্য নয়। তাহলে অপশান অনুযায়ী আমাদের হবে এ বি উভয়। ফান্ডামেন্টাল ডিউটিস মানে যে ফান্ডামেন্টাল মানে মৌলিক কর্তব্য, আমাদের দেশের প্রতি ভক্তি, তারপরে আমাদের হচ্ছে জাতীয় সঙ্গীতের প্রতি ভক্তি, তা ভারতকে কীভাবে উন্নয়ন করা যায়, এগুলো সব একটা ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তো এই ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য কিন্তু আদালতে বলবৎযোগ্য নয়, মানে আদালতে এগুলো বিচার করা যাবে না, এগুলো ফিক্সড, যে আমাদের পতাকাকে সম্মান করতে হবে। আর ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্রকে কীভাবে পরিচালনা করতে হবে, এটাও কিন্তু আদালতে বিচারযোগ্য নয়। ঠিক আছে, তাহলে অর্থাৎ এ এবং বি উভয় কিন্তু বলবৎযোগ্য নয়, কোথায়? আদালতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 থেকে 14 বছরের শিশুরা রাজনৈতিক বা অবৈতনিক 8 থেকে 14 বছর শিশুদের কি না অবৈতনিক শিক্ষার ব্যবস্থা, মানে রাইট টু ফ্রি এডুকেশান, মানে বিনা পয়সায় যে এডুকেশান, ঠিক আছে, অবৈতনিক মানে বিনা পয়সায় আর কি, প্রাথমিক যে এডুকেশান, প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষার কথা কোন আর্টিকেল বা ধারায় বর্ণিত আছে আমাদের সংবিধানে? সেটা হবে কিন্তু না আর্টিকেল 21A, অর্থাৎ 21 নম্বর ধারার এ বিভাগে কিন্তু এটা বলা আছে। অনেকে 21 নম্বর দেখে তাড়াহুড়ো করে 21 নম্বর আর্টিকেল করে দেবে, কিন্তু না, আর্টিকেল 21 নম্বর অর্থাৎ এটা পরবর্তীকালে যুক্ত হয়েছে 21 নম্বর আর্টিকেলে। তো 8 থেকে 14 বছর শিশুদের কিন্তু অবৈতনিক অর্থাৎ ফ্রি শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে, অবৈতনিক শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে 21 নম্বর ধারাতে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা কোন ধারাতে বলা হয়েছে? অর্থাৎ পরিবেশ এবং আমাদের বন্যপ্রাণী, ঠিক আছে, এনভায়রনমেন্ট এবং ওয়াইল্ড লাইফকে প্রোটেকশন করতে হবে। তাহলে এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, এই ব্যাপারটা কোন আর্টিকেলে বলা আছে? এটা আমাদের ধারা অর্থাৎ আর্টিকেল 48A বর্ণিত আছে, 48A বর্ণিত আছে। পরের কোশ্চেনে আমরা চলে যাই, কে দ্বিতীয় পছন্দের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল? তাহলে দেখো, দ্বিতীয় পছন্দের ভোটে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল ভিভি গিরি হচ্ছে দ্বিতীয় পছন্দ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। আমাদের জাকির হোসেন হচ্ছে আমাদের হচ্ছে প্রথম মুসলিম রাষ্ট্রপতি ভারতের, যিনি তার অফিসে অর্থাৎ কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। আর আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেনে তোমরা চলে যেতে পারো। পরের কোশ্চেনটা বলছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগের চিঠি বা পত্র জমা দিতে হবে? রাষ্ট্রপতি যদি মনে করে তিনি তার পদে আর থাকবেন না, তো রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে চিঠি দিতে হবে? না উপরাষ্ট্রপতির কাছে। তা রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কিন্তু উপরাষ্ট্রপতির কাছে চিঠি দিতে হবে, ঠিক উল্টোটা, যদি উপরাষ্ট্রপতিও পদত্যাগ করতে চায় তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি দিতে হবে। ঠিক আছে, আর রাষ্ট্রপতিকে যদি অপসারণ, মানে রাষ্ট্রপতি যদি সংবিধান না মানে তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়, বাদ দেওয়া যায়, সেটাকে বলে ইমপিচমেন্ট। সেই ইমপিচমেন্ট কিন্তু 61 নম্বর ধারাতে বর্ণিত আছে। ঠিক আছে, ইমপিচমেন্ট 61 নম্বর ধারাতে বর্ণিত আছে, এটা বিভিন্ন পরীক্ষায় পড়েছে। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতিকে বলা হয় ইমপিচমেন্ট, যেটা 61 নম্বর ধারাতে বলা আছে। রাষ্ট্রপতি পদটি সর্বাধিক কতদিন খালি থাকতে পারে? অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো কারণে মারা যায় বা তার পদ থেকে যদি তিনি ইমপিচমেন্ট অর্থাৎ বাদ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি মারা যায় বা যদি কোনো কারণে ইমপিচমেন্ট করা হয় রাষ্ট্রপতিকে, তাহলে রাষ্ট্রপতি ওই যে পদটা ম্যাক্সিমাম 6 মাস খালি থাকতে পারে, অর্থাৎ 180 দিন খালি থাকতে পারে, 180 দিন বা 6 মান্থ খালি থাকতে পারে। তার মধ্যে কিন্তু আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তাই রাষ্ট্রপতির পদ কিন্তু ম্যাক্সিমাম সর্বাধিক 6 মাস বা 180 দিন খালি থাকতে পারে। ঠিক আছে, ভারতের কোন প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিল? অর্থাৎ ভারতের একজন প্রধান বিচারপতি চিফ জাস্টিস, যিনি কি অস্থায়ীভাবে, মানে স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছিলেন, তিনি হবে এম হেদায়তুল্লাহ। তাহলে ভারতের রাষ্ট্রপতি যিনি অস্থায়ীভাবে ভারতের প্রধান বিচারপতি যিনি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছেন, তিনি হবে এম হেদায়তুল্লাহ। ঠিক আছে, তারপরে দেখো রাষ্ট্রপতি মোট কতজনকে পার্লামেন্টে মনোনীত করতে পারেন? তাহলে রাষ্ট্রপতি মোট মনোনীত করতে পারেন 14 জনকে, কিন্তু পার্লামেন্টে মনোনীত করতে পারেন কতজনকে? 14 জনকে পার্লামেন্টে মনোনীত করতে পারেন। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, পার্লামেন্ট বা সংসদ কী কী নিয়ে গঠিত তোমরা বলতে পারবে? পার্লামেন্ট বা সংসদ কিন্তু আমাদের লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, এই 3টে জিনিস নিয়ে বা 3টি পদ নিয়ে গঠিত।
কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি তৎক্ষণাৎ সম্মতি দিতে বাধ্য, মানে কোন বিল যখন রাষ্ট্রপতি লোকসভায় এবং রাজ্যসভা থেকে কোনো একটা বিল পাস হয়ে যখন রাষ্ট্রপতির কাছে যায়, কিন্তু রাষ্ট্রপতি বেশি দেরি না করে তৎক্ষণাৎ সম্মতি দিতে হবে। এটা হচ্ছে মানি বিল। একমাত্র মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে, মানে হচ্ছে অর্থ বিল, মানি বিলের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে তৎক্ষণাৎ সম্মতি দিতে হয়। কি তৎক্ষণাৎ সম্মতি দিতে হয় মানি বিল বা মানি বিল বা অর্থ বিলের ক্ষেত্রে। এই মানি বিল বা অর্থ বিল কিন্তু আর্টিকেল 110 নম্বর ধারাতে বর্ণিত আছে। কত? আর্টিকেল 110 নম্বর। উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে চিঠি দেবেন? আমি তোমাদের কাছে বললাম, উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে রাষ্ট্রপতিকে চিঠি দেবেন, এবং রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে উপরাষ্ট্রপতিকে চিঠি দেবেন। ঠিক আছে, তারপরে চলো, তারপরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি কি আছে। পরে কোশ্চেন আছে, দেখো, ভারতীয় পার্লামেন্ট কী নিয়ে গঠিত? আমি তোমাদের এক্ষুনি বলছিলাম ভারতীয় পার্লামেন্ট কিন্তু লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি এই 3টি পদ নিয়ে গঠিত। ভারতের পার্লামেন্ট কী নিয়ে গঠিত? লোকসভা, রাষ্ট্রসভা এবং আমাদের হচ্ছে কি রাষ্ট্রপতি, এই 3টি পদ নিয়ে গঠিত। ঠিক আছে।